আজ শোকের মাসের প্রথম দিন এক যুগান্তকারী প্রজ্ঞাপন পেল বাংলাদেশ। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। আজ প্রজ্ঞাপন জারি করবার মধ্য দিয়ে, নিশ্চয়ই আপনারা জানেন দর্শক, আজ বিকেলে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আজকের পর থেকে জামায়াত শিবিরকে কোনোভাবেই আসলে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। 1941 সালে জামায়াত প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় 4 বার জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে। যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি আমরা, সেই প্রেক্ষাপটে আসলে জামায়াত শিবির নিষিদ্ধ করার এখনকার কতখানি যৌক্তিকতা, নাকি আর অনেক আগেই আসলে আমরা জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে পারতাম, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, জামায়াত শিবির নিষিদ্ধ এই বিষয় নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও চেয়ারম্যান ডিবিসি নিউজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ইকবাল সোবহান চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি বলছিলাম, 1941 সালে জামায়াত প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় 4 বার আসলে এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। তৎকালীন পাকিস্তানেও এই দলটি 2 বার নিষিদ্ধ হয়েছে। এই যে আসলে ধর্মভিত্তিক এক ধরনের রাজনীতি করবার সুযোগ আসলে এরা বাংলাদেশে তৈরি করেছিল, সেই সুযোগ থেকে দীর্ঘ সময় পেরিয়ে এসে আসলে আজকে আমরা শোকের মাসে দাঁড়িয়ে আছি। প্রথম দিনটিতে আমরা তাদেরকে নিষিদ্ধ করতে পেরেছি। এই উদ্যোগ আসলে আমরা আরো অনেক আগে নিতে পারতাম কিনা, সেই সুযোগ তো নিশ্চয়ই আমাদের ছিল। ধন্যবাদ আপনাকে। যেহেতু আমাদের মাসব্যাপী শোক আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার ঘটনা এবং শহীদ হওয়ার ঘটনার আজকে থেকে শোকের মাস, সারা জাতি এই শোক পালন করবে। যেহেতু এই শোকের মাসের প্রথম দিনেই জামাত শিবিরকে নিষিদ্ধ করার ঘোষণাটি দেওয়া হয়েছে, এটিও একটা ঐতিহাসিক ঘোষণা। 1972 সালে যখন আমাদের দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক যখন পাকিস্তানের কারাগার থেকে ফিরে আসলেন জাতির পিতা হিসাবে এবং দেশকে আবার যুদ্ধবিধ্বস্ত দেশকে নূতন করে তিনি যখন পুনর্বাসন এবং পুনর্গঠনের দায়িত্ব নিলেন, তখনই কিন্তু আমাদের সংবিধানে এই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। তার মধ্যে জামাত ইসলাম ছিল, কারণ জামাত ইসলাম আমাদের স্বাধীনতার যুদ্ধে বিরোধিতা করেছে, পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগিতা করেছে। তাদের রাজাকার, আল বদর, আল শামস, তারা এদেশে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে এদেশে অগ্নিসংযোগ করেছে, গণহত্যা করেছে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। তাই এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল ওই মুহূর্তে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জাতির জনককে হত্যা করার পর যখন আবার নূতন করে দেশকে পাকিস্তানি কায়দায়, পাকিস্তানি ভাবধারায় যারা ক্ষমতা গ্রহণ করেছিলেন, জেনারেল জিয়া এবং মোশতাক অন্যান্যরা, পরবর্তীতে তারাই কিন্তু এই জামাতকে আবার পুনর্বাসিত করল। সে আইন পরিবর্তন করে জামাতকে রাজনীতি করার সুযোগ দিল। শুধু সেখানেই শেষ না, যুদ্ধ অপরাধী যারা ছিল তাদেরকে বিচার কিন্তু শুরু হয়েছিল জাতির জনকের নির্দেশে। জাতির জনকের হত্যার পর জিয়াউর রহমান সাহেব এবং অন্যান্যরা যারা এসছেন ক্ষমতায়, তারা এই যুদ্ধ অপরাধীদেরকে ছেড়ে দিলেন কারাগার থেকে এবং যুদ্ধ অপরাধের বিচারটাও বন্ধ করে দিলেন। এরপর থেকে জামাত কিন্তু ধীরে ধীরে আবার রাজনীতিতে পুনর্বাসিত হয়ে তারা নূতন করে এই বাংলাদেশে তারা রাজনীতি করার সুযোগ পেল। তবে তারা যদিও রাজনীতি করার সুযোগ পেল, কিন্তু তারা কিন্তু তাদের যে পাকিস্তানের সমর্থন, মুক্তিযুদ্ধের বিরোধিতা, তার থেকে কিন্তু তারা বিচ্যুত হয়নি। এবং যে কারণের জন্য যখনই তারা সুযোগ পেয়েছে তখনই কিন্তু তারা এই ভূমিকা পালন করার চেষ্টা করেছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, ইতিহাসকে বিকৃত করেছে এবং মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে এবং এদেশে ধ্বংসযজ্ঞ, ধ্বংসলীলাও তারা কিন্তু পরিচালিত করেছে। 13-14 সালে আমরা দেখেছি তারা সারা দেশব্যাপী অগ্নিসংযোগ করেছে। এবং এর পরিপ্রেক্ষিতে যখন আজকের যিনি প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে, তার ব্যক্তিগত উদ্যোগে যখন আমাদের এখানে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী এবং মানবতা বিরোধী অপরাধে যারা অপরাধী তাদের সবাই কিন্তু জামাতেরই নেতা, তাদের বিচার যখন শুরু হয়েছিল, সেই ট্রাইব্যুনালে কিন্তু এই জামাতকে জঙ্গি এবং টেররিস্ট
মানে অর্গানাইজেশন হিসাবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছিল। তো তখন কিন্তু সরকার ইচ্ছা করলে কিন্তু এই আদালতের রায়ের প্রেক্ষিতে তাদেরকে কিন্তু নিষিদ্ধ করা যেত। পরবর্তীতে তাদের যে ইলেকশন কমিশন থেকে দল হিসাবে যে রেজিস্ট্রেশন, সে রেজিস্ট্রেশনও নিষিদ্ধ করা হলো এবং যার ফলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সেই সময় কিন্তু এই দলকে নিষিদ্ধ করার সুযোগ ছিল, তাদেরকে জঙ্গি সংগঠন হিসাবে বলা হয়েছে এবং সেই সুযোগ পেয়ে তারা কিন্তু বারবার ছোবল মেরেছে। ওই যে সাপ বলে, সাপ খোলস ছাড়ে কিন্তু তার ২০ দাঁত কিন্তু তারা নষ্ট করে। তারা আসলে বারবার নিজেদের চেহারা পরিবর্তন করেছে, বারবারই কিন্তু সুযোগ নিয়ে, রাজনীতির সুযোগ নিয়ে, তারা রাজনীতি করার সুযোগ নিয়ে কিন্তু তাদের যে এই বাংলাদেশের বিরোধিতা করা, কারণ তো এই দেশ চায়নি। তাই আজকে দেখুন, যারা এই কোটা আন্দোলনের সময় যে ধ্বংসাত্মক কাজগুলো করেছে, চিহ্নিতভাবে পরিকল্পিতভাবে যেখানে যেখানে আঘাত আনেছে, সেগুলো কিন্তু সবই কিন্তু এই রাষ্ট্রের সম্পদ, সেগুলো কিন্তু সবই জনগণের সুযোগ সুবিধা বৃদ্ধির একটা প্রক্রিয়া। না হলে মেট্রো রেল এখানে আঘাত আনা হবে কেন, এলিভেটেড এক্সপ্রেসে আঘাত আনা হবে কেন, সরকারি বেছে বেছে সরকারি প্রতিষ্ঠানগুলিতে, কারণ তারা এই দেশকে চায়নি, এদেশের সম্পদ চায় না, এদেশের অর্জনকেও তারা। এবং যে সংঘাত সহিংসতা আমরা দেখেছি, সেটি আসলে একেবারে সাধারণ ছাত্রদের পক্ষে করাটাও অনেকটা অসম্ভব। এটা করেনি তারা করেনি। তাই আজকে আমি মনে করি যে দীর্ঘদিন পরে হলেও সরকার একটি সাহসী দৃঢ় পদক্ষেপ নিয়েছে। তবে এখানে একটি বলার আছে, নিষিদ্ধ করলেই তো হবে না। এর আগেও কিন্তু তারা কিছুটা নিষিদ্ধ ছিলেন, কিন্তু তারপরেও দেখেছি এই আমাদের জানুয়ারি ইলেকশনের সময় ডিএমপির কাছ থেকে তারা জনসভা করার অনুমতি চেয়েছে এবং পেয়েছেও তারা। এখন নিষিদ্ধ করার পরে তারা কিছু হঠকারী কাজ করবে, আমরা আশঙ্কা করি। তারা হয়তো ইয়ে করবে, সেই জায়গাটাতে সরকারকে আমি। তবে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন, তারা বারবার কিন্তু তাদের রূপ পরিবর্তন করার চেষ্টা করেছে। ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, একটু আপনার কাছে আসতে চাই। আমরা দেখেছি 1979 পরে তারা আসলে নাম পরিবর্তন করেও কিন্তু বিভিন্ন নতুন নামে আত্মপ্রকাশ করে তাদের কার্যক্রম চালিয়েছে। এবারে নিষিদ্ধ হবার পর সেই সুযোগ এখনো থাকবে কি? আপনাকে ধন্যবাদ এবং দেশ টিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। এবং ইকবাল ভাই, অনেকদিন পরে আবার ইকবাল ভাইয়ের সাথে, আমি ইকবাল ভাইয়ের সাথে এই পয়েন্টগুলোতে এগ্রি করি, কিন্তু আপনার প্রশ্নের উত্তরটাতে আমি যাচ্ছি একটু পরে। কিন্তু জামাতকে পৃথিবীর অনেক দেশেই যারা যুদ্ধাপরাধী তাদেরকে নাগরিক সুযোগ সুবিধা দেয়া হয়, কিন্তু রাজনীতি করতে দেয়া হয় না। কিন্তু আপনি গত 52 বছরে জামাতকে কারা রাজনীতিতে পুনর্বাসন করেছে, এটা খুবই একটা তিক্ত প্রশ্ন। এটা ঠিক যে আপনার ইকবাল ভাই যেটা বলেছেন যে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু বন্ধ করে দিয়েছিলেন, পরবর্তীতে তারা পুনর্বাসিত হয় এবং এর পরবর্তীতে আপনার 90-এর দশকে এবং এর পরবর্তী 80 এবং 90-এর দশকে এই জামাতকে নিয়েই কিন্তু এদেশের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি যারা, তারা কিন্তু প্রকাশ্যে রাজনীতি করেছে এবং প্রকাশ্যে আন্দোলন। তাদের অনেক যুক্তি থাকতে পারে যে কৌশলগত আন্দোলন ছিল, তারা তাদের জায়গা থেকে করেছে, কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে প্যাট্রোনাইজ করা হয়েছে। এবং লাস্টে ইকবাল ভাই যে কথাটা বললেন যে জামাতকে অনেকেই রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না, কিন্তু জামাত দেখা যাচ্ছে বড় মিটিং এবং করছে, সেই জায়গাটা থেকে আমি মনে করি যে বেটার লেট দেন নেভার। আপনি 4 বারের কথা বলছেন। 1941 সালে জামাত তৎকালীন প্রতিষ্ঠার, মানে ব্রিটিশ ভারতের লাহোরে যখন এটা প্রতিষ্ঠিত হয়, এরপর থেকে আমার ধারণা 5 বার মনে হয়, পাকিস্তানে 2 বার, ভারতে 2 বার এবং বাংলাদেশে 1 বার, 5 বার আমার মনে হচ্ছে যে বাংলাদেশে নিষিদ্ধ লিবারেশনের পর, হ্যাঁ, নিষিদ্ধ লিবারেশনের পরপর। এবং আপনি জামাতের যে উত্থান এবং পতন, সেটা যদি আপনি দেখেন, জামাতের যে স্বর্গভূমি পাকিস্তান, সেখানে কিন্তু তারা খুব বেশি একটা ভালো করতে পারে নাই এবং গত নির্বাচনেও কিন্তু তাদের খুব বেশি একটা কিছু নাই। বেলুচিস্তান এবং সিন্ধে মনে হয় 1 বা 2টা আসন তাদের আছে, এছাড়া কিন্তু তাদের খুব। বাংলাদেশেও যে জামাত খুব ভালো করেছে তা না, কিন্তু জামাতের এই 3-4-5% যে ভোটটা, এই ভোট ব্যাংকের দিকে কিন্তু অনেকেরই নজর। এবং আমরা এও জানি গত 1 যুগ ধরে জামাতের বহু লিডার তারা রং পাল্টিয়ে আপনার বিভিন্ন দলের সাথে সেখানে তারা গিয়েছে। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করছেন
করেছেন যে জামাত কি আপনার এই কি করবে কিনা, তারা কি ভিন্ন নামে আসবে কিনা, অথবা তারা কি কোনো ধরনের সহিংসতা যুক্ত হতে পারে কিনা। আমার মনে হয় না জামাত এই ভুলটা মনে হয় জামাত করবে না, কারণ জামাত আমার ধারণা বেশ কিছুদিন চুপচাপ থাকবে, কারণ এদের যে ক্যাডার ভিত্তিক রাজনীতি এরা কিন্তু অনেক ম্যাচিউর, এবং এদের লোকজন যারা রাজনীতি যারা করে তারা জানে যে কখন কি করতে হবে, তারা জানে। যে কথাটা ইকবাল ভাই বলছেন, তাদের লেজ তো অনেক বিস্তৃত, সমাজের সব জায়গাতে সর্বত্র সবভাবে তাদের অবস্থান আছে। সেই জায়গাগুলোতে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন সেই জায়গাগুলো আপনাকে চিন্তা করেন। আপনি যদি জামাতকে পছন্দ করেন, আপনি যদি জামাতকে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো যদি জামাতকে পছন্দ করে, তাহলে তো এটা খুব কঠিন ব্যাপার যে তাদেরকে আপনি এখানে আসলে স্বাধীনতার পক্ষে যারা কাজ করছেন, যে রাজনৈতিক দল আছে তারা কেউ কি জামাতকে পছন্দ করে? 52-53 বছর পরে এখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বইলা টইলা তো এই অবস্থা হইল। এই যে জাতিকে ভাগ করে আপনি তো এই ঘটনা দেখলেন, পুরো জাতি তো একটা ট্রমার ভিতরে চলে গেছে। এখানে আপনার এই যে এখন আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার পরে 52 বছর এই কথাগুলো বলা, এখানে স্বাধীনতা বিরোধী কেউ এখানে থাকতে পারবে না। এখানে কেউ স্বাধীনতাকে মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশে কেউ কোনো ধরনের কোনো কিছুই করতে পারবে না। যারা করেছে তাদেরকে মাথায় তুলে আজকে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি যারা আছে, আমি বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগ বিএনপি সবাই এই কাজটা করেছে, এবং এটা তারা তাদের সুবিধা নেওয়ার জন্য। এবং এখন যে রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে, এখন ধরেন আওয়ামী লীগ বিএনপি এখন যে নিষিদ্ধ করা হলো, এখন নিষিদ্ধ করাতে আওয়ামী লীগ বিএনপি দুই দলেরই লাভ হবে আমার ধারণা। আওয়ামী লীগের লাভ হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করলো, তাদেরকে আর কোনো কাজ করতে দিবে না, তারা যে অর্গানাইজড হয়ে রাস্তায় নামে সেটা করতে পারবে না। আর বিএনপির লাভ হলো যে বিএনপি সবসময় জামাত বিএনপি যে ট্যাগ, সেই ট্যাগ থেকে তারা হয়তো বা কিছুটা মুক্ত হবে, আমার ধারণা কিছুটা মুক্ত হবে। এবং তারা যে বলে বহুদলীয় গণতন্ত্রের দল, সেই বহুদলীয় গণতন্ত্রের দলের ভিতরে অন্ততপক্ষে জামাত নাই, এই যে স্টিগমাটা লেভেলিং করাটা, এই জায়গাটা থেকে তারা হয়তো কিছুটা মুক্ত হবে। কিন্তু এর অর্থ এই না যে জামাতের লোকজন সব চুপচাপ বসে থাকবে। আমার ধারণা জামাতের লোকজন বিভিন্নভাবে নাম দাম পাল্টিয়ে এই দলে ওই দলে সব দলেই আপনার তারা খোলস পাল্টে আসলে নতুন পরিচয় বারবার বেরিয়ে আসছে। অলরেডি কিন্তু এক দুইটা পার্টি তাদের আছে, তাদের কিন্তু অল্টারনেটিভ এক দুইটা পার্টি আছে। আপনারা জানেন যে ওই লন্ডন থেকে বসে এখানে পার্টি পরিচালনা করা হয়, এবি পার্টি একটা তো আছে, এবং সেটা তো জামাতের ভিতর থেকেই সেটা বের হয়ে আসছে। এখন আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে স্বাধীনতার এত বছর পরে এসে এখন এই মুহূর্তে আমাকে বাংলাদেশের আবার মিশনগুলা ঠিক করতে হচ্ছে। এটা তো করার কথা ছিল না। মুক্তিযুদ্ধের সময় তো আমার মিশনগুলো সব সেট করা ছিল। মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্রগুলা, সেই মূল মন্ত্রগুলা থেকে তো আমি অনেক দূরে চলে আসছি, এবং মূল মন্ত্রগুলা থেকে আমি অনেক দূরে চলে আসার ফলে আজকে আমার এই অবস্থাটা তৈরি হলো। 16, 17, 18, 19, 20-এ সারা জাতি একটা ট্রমার ভিতরে পড়লো, এবং এই ট্রমা থেকে এই রাজনৈতিক উত্তরণ, এটা কিন্তু পলিটিক্যাল সলিউশন ছাড়া এই সলিউশনটা হবে বলে আমি মনে করি। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন, সেটি সূত্র ধরে আবার একটু ইকবাল সামান চৌধুরী আপনার কাছে আসতে চাই। সব রাজনৈতিক দলই আসলে তাদের নিজেদের প্রয়োজনে কখনো কখনো জামায়াত শিবিরকে ব্যবহার করেছে, আপনিও কি তাই মনে করেন? দেখুন, জামাতের প্রথমে বলেছি 72-এ জাতির জনক কিন্তু সাংবিধানিকভাবে এই জামাতকে নিষিদ্ধ করেছিলেন ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল এবং স্বাধীনতা বিরোধীকারী হিসেবে। এবং তাদের যে সুপ্রিম লিডার, শীর্ষ নেতা গোলাম আজম এবং তার অন্যান্যরা, তাদের কিন্তু নাগরিকত্ব বাতিল করা হয়েছিল পাকিস্তান আমাদের মুক্তিযুদ্ধে বিরোধিতা করা এবং পাকিস্তানকে সমর্থন করার। জিয়াউর রহমান সাহেব এসে আদালতের রায় দিয়ে এবং এই গোলাম আজম সাহেব ওনাদের নাগরিকত্ব ফিরিয়ে দিলেন এবং জামাতকে আবার রাজনীতি করার অনুমতি দিলেন। শুধু এখানে শেষ নয়, দেখুন 2001 সালে নির্বাচনে জামাতকে সাথে নিয়ে ক্যাবিনেট ফর্ম করলেন বেগম খালেদা জিয়া এবং তাদের দুজন মন্ত্রী, মানে জামাতের দুজন মন্ত্রী, পরবর্তীকালে যাদের দুজনের ফাঁসি হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধিতা করার জন্য এবং মানবতা বিরোধী অপরাধের জন্য, নিজামী এবং আপনার আরেকজন মুজাহিদি, তাদের দুজনকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। দুজনই কিন্তু বেগম খালেদা জিয়ার 2001 সালের ক্যাবিনেটে তাদেরকে মন্ত্রী করা হয়েছিল এবং যে পতাকা তারা 71-এ বিরোধিতা করেছে
সেই পতাকা তাদের গাড়িতে বঙ্গভবন থেকে শপথ দিয়ে তুলে দেওয়া হয়েছে, যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার উপরে একটা বড় আঘাত। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সেই মুক্তিযোদ্ধাদেরকে অপমান এবং ত্যাগ করেছিলেন। আপনি দেখুন 2004 সালে যখন আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী, তার উপরে কিন্তু সেদিন গ্রেনেড হামলা হয়েছিল। আপনি যদি ইতিহাসটা দেখেন তাহলে মুক্তিযুদ্ধের বিরোধিতা, 1975-এ জাতির জনককে হত্যা করা, পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে হত্যা করা এবং মুক্তিযুদ্ধের বিপরীতে বাংলাদেশকে নিয়ে যাওয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা ইত্যাদিতে সব কিছু যদি আপনি দেখেন এবং সর্বশেষ 13-14 এবং এবারের তাহলে দেখবেন জামাত অব্যাহতভাবে কিন্তু তাদের সেই বাংলাদেশের বিরোধিতা করা এবং বাংলাদেশে একটা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা, তার থেকে কিন্তু তারা ফিরে আসেনি। সেই হিসাবে এবারে একটা সুযোগ হয়েছে, কারণ এখন যে তথ্যগুলো দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে, তবে এই জায়গাটাতে আমি এসে বলছি যে জামাতকে না হলে নিষিদ্ধ করা গেল, তারা ধ্বংসাত্মক কাজ করেছে, স্বাধীনতা বিরোধী কাজ করেছে। জামাতকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে রাজনৈতিকভাবে, যাদেরকে মন্ত্রী বানানো হয়েছে, যারা মন্ত্রী বানিয়েছেন, তাদের কি হবে? আপনার প্রশ্ন তো সেখানে আসবে, অন্যায় যে করে আর অন্যায় যে সয় তাদের দুজনেরই, যারা তাদেরকে এই রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রশ্রয় দিয়েছে, মদত দিয়েছে, পুনর্বাসিত করেছে নির্বাচনে, শুধু নয় নির্বাচিত করে সরকার পরিচালনায় তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তাদের সম্পর্কেও কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। নিশ্চয়ই সেই জায়গাটিতে যেমন একটি প্রশ্ন থেকে যায়, আবার জামায়াত ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিককালে আসলে আমরা যেই সংঘাত সহিংসতা দেখেছি সেখানে তাদের সরাসরি এক ধরনের যুক্তি ছিল, তারা যুক্ত ছিলেন এবং উস্কানির মাধ্যমে তারা জড়িত ছিলেন বলে সরকার বলছে তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। প্রশ্ন আসলে বারবার সেখানেই ফিরে যেতে হয়, যদি আসলে সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ থাকে এবং এই ধরনের সংঘাত সহিংসতা যদি জামাত শিবির ঘটাতে পারে, তাহলে আমরা কেন আরো আগে আসলে এই পদক্ষেপ নিলাম না? কেন আসলে ছাত্রদের এই আন্দোলনকে ঘিরে আসলে এত বড় তৃতীয় পক্ষের এক ধরনের অনুপ্রবেশ ঘটবার সুযোগ আমরা করে দিয়েছি? আমি এই প্রশ্নের উত্তর নিব, আমাকে একটি বিরতি নিয়ে ফিরতে হবে। ZSRM দেশ সম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ZSRM দেশ সাম্প্রতিক দেখছেন। ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, যদি আমরা বারবার বলছি সরকার আসলে আগে থেকেই হয়তো অনেকটাই নিশ্চিত ছিল যে জামায়াত শিবিরের মতো যে সংগঠনগুলো আছে তারা সংঘাত সহিংসতা করতে পারে, তাহলে আমরা কেন আসলে তাদেরকে বারবার বিভিন্ন ধরনের আন্দোলনে অনুপ্রবেশ করবার সুযোগ দিলাম? ওই যে যেটা বললাম আমি, ইকবাল ভাই তো বললেন যে তাদেরকে কোনোভাবে ব্যবহার করা যায় কিনা, কোনো এক সময় নির্বাচনের সময় করা যায় কিনা বা অন্য কোনো সময় করা যায় কিনা। দেখা যায় যে বিএনপি মিছিল ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু জামাত বড় মিছিল করছে পুরানো পল্টনে, সবাই দেখলো। এবার এই যে গত নির্বাচনের সময় তো দেখলো। সো জামাত কার্ডটা সবাই ব্যবহার করেছে এবং জামাতের বহু লোক বর্তমানে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানও আছে, জামাতের বহু লোক চেয়ারম্যান আছে সারা দেশে। এবং এখন জামাত নিষিদ্ধ করার পরে দেখবেন বহু লোক জামাতের প্রতি সিম্প্যাথাইজার আছে এবং এরা দেখবেন আপনার এই যে বিভিন্ন জায়গাতে দখল করে। এখানে সোল সার্চিংয়ের ব্যাপারটা আছে যে আমি আসলে বাংলাদেশটাকে কোন জায়গাটাতে দেখতে চাই। মুক্তিযুদ্ধের যে 4টা আদর্শ, সেই আদর্শের জায়গা থেকে তো আমরা অনেক দূরে সরে চলে আসছি, মূল মন্ত্র থেকে তো আসছি, সাম্য ন্যায় যেটা প্রতিষ্ঠা করার কথা ছিল সেখান থেকে তো আসছি। সো এখন যে বলছে জামাতের ব্যাপারটা, যে আন্দোলনে জামাত কার্ডের ভ্যালিডিটি নিয়ে এখন আর মানুষ খুব একটা ভাবছে বলে আমার কাছে মনে হয় না। বাংলাদেশে কেন ভাবছে না? যাদেরকে ধরা হচ্ছে এখন নতুন করে, যাদেরকে ধরা হচ্ছে পত্রিকাতে আসছে যে 90% হলো ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, বাসমান লোকজন, আর 10% হলো রাজনৈতিক কর্মী, যাদের বাড়িতে টকটক করে গিয়ে ধরে নিয়ে আসা হচ্ছে তাদের। এবং একটা নিউজ আসছে দেখবেন 113 জন শিশু আপনার যারা মারা গেছে তাদের ভিতরে শিশু এবং কিশোর এবং 113 জন। তো এখানে আপনি জামাত এখানে ঢুকে নাই সেটা বলবো না, সেটা তদন্ত সাপেক্ষে বের হবে, হয়তো ঢুকবে, চান্স দিলে তো ঢুকবেই। আপনি যখন চান্স দিবেন তখন তৃতীয় শক্তি চতুর্থ শক্তি তো ঢুকবেই, তারা তো বসেই থাকে ঢোকার জন্য, রাজনীতি করার জন্য। সো এই জায়গাটাতে এই কার্ডগুলো বাংলাদেশে এখন মানে খুব বেশি একটা সমাজের ভিতরে কাজ হচ্ছে বলে আমি মনে করি না। এবং
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যারা ছিলেন, আপনি যেটা বললেন, ওনারা তো ইচ্ছা করলে এই বিষয়টাকে এড়াইতে পারতেন, ওনাদেরকে তো সুযোগ দেওয়া হয়েছিল। যদি সুযোগটা কাজে লাগাতে পারতেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিয়ে বসতেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপরে দায়িত্বগুলো ছেড়ে দিতেন, শিক্ষকদের যে দাবিটা ছিল প্রত্যয় স্কিম, সেটা যদি তো ওনারা মেনে নিতেন অথবা একটা যৌক্তিক সমাধানের দিকে যেতেন, আমরা যদি ক্লাসে থাকতাম, ছেলেমেয়েরা হয়তো ক্লাসে থাকতো, পরিমাণ হয়তো আরও কমতো, এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। সেটা না করে আপনি ইগো প্রবলেম তৈরি করলেন, বিভিন্ন ধরনের হুমকি দামকি দিলেন। এই জেনারেশনকে আপনি হুমকি দামকি দিয়া আপনি নিয়ন্ত্রণে আনবেন, এটা তো এটা একটা মেজর একটা সরকার যদি আসলে চাইতো হয়তো আরো আগে আন্তরিকতার সাথে আসলে বসার সুযোগ ছিল। এখনো দেখেন না, এখনো কি হচ্ছে, এখনো ঘরে ঘরে গিয়ে খোঁজা হচ্ছে। এখন ঘরে ঘরে গিয়ে যদি এভাবে খুঁজেন তো এটা একটা গোমট পরিস্থিতি তৈরি হবে, একটি আতঙ্ক তৈরি হচ্ছে। গতকালকে দেখেন, গতকালকে আমাদের দুইজন শিক্ষককে মাটিতে এইভাবে ফেলে দেয়, এভাবে বারবার বলছে যে আমরা শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপরে প্রকাশ্যে রাস্তাতে এইভাবে দেখা। এই প্রশ্নটা করতে চাই, ইকবাল সামান চৌধুরী, এক ধরনের গ্রেপ্তার আতঙ্ক তৈরি হচ্ছে। আমরা নিশ্চয়ই চাই এই সংঘাত সহিংসতা, যেই রণক্ষেত্র আমরা দেখেছি, তার একটি বিচার হবে এবং অবশ্যই সুষ্ঠু এবং সঠিক বিচার আমরা দাবি করতে চাই। কিন্তু তাই বলে আসলে কোনো নিরপরাধ কেউ আসলে বিচারের আওতাধীন হয়ে যাবেন, সেটিও নিশ্চয়ই আমরা প্রত্যাশা করতে চাই না। সেই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। না, দেখুন, যখন কোনো একটা অপারেশন শুরু হয়, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর, তখন কিন্তু সেই অপারেশনে যত না দোষী ব্যক্তি মানে তাদেরকে ধরা হয়, তার চেয়ে বেশি দেখা যাচ্ছে নিরীহ কিছু ধরা হয়। এর সাথে সাধারণভাবে বলা হয় যে গ্রেপ্তার বাণিজ্য, এর সাথে জড়িত হয় ব্যক্তিগত আক্রোশমূলক, যারা এগুলো করেন তাদের হয়তো ব্যক্তিগত আক্রোশ, আমার বিরুদ্ধে আছে, আমার নামটা ঢুকিয়ে দিলেন ইত্যাদি। এইসব কারণের জন্য কিন্তু একটা ভালো অপারেশনও কিন্তু অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এখানে আজকে যেটি হয়েছে, আমাদের সকলকে বুঝতে হবে যে মানুষের যে অনুভূতি, মানুষের যে আস্থার জায়গা, মানুষের যে প্রত্যাশার জায়গা, সেখানে যদি আমি কোনো প্রলেপ না দিতে পারি তাহলে কিন্তু ক্ষোভ বাড়তেই থাকবে। সেখানেও আরো একটি প্রশ্নের সাথে আমি একটু সম্পৃক্ত করতে চাই। সেক্ষেত্রে আসলে যে আন্দোলন একেবারে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন ছিল, আমরা শুরু থেকে দেখেছি আসলে সরকার থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই যথেষ্ট সহনশীল ছিল এই আন্দোলনের সাথে। সেটিকে আমরা রণক্ষেত্রে পরিণত হতে দেখলাম। পুরো বাংলাদেশ হয়তো স্বাধীনতার পরে এই ধরনের আন্দোলন কখনো দেখেনি। 100 বছরের ইতিহাস। তাহলে কি আসলে শুরুতে আমরা আরেকটু আন্তরিকভাবে আসলে তাদের সাথে বসতে পারতাম কিনা? এটাই প্রশ্ন আমি কয়েকটি আলোচনায় বলেছি যে আজকে ঝড় থেমেছে কিছুটা হলেও, কিন্তু কেন ঝড়টা হলো, আমি ঝড়টা কি আগে অনুধাবন করতে পারতাম কিনা, সেই বিশ্লেষণ, আত্মজিজ্ঞাসা এখন হওয়া উচিত। প্রশাসনে কোথাও দুর্বলতা ছিল কিনা, রাজনৈতিক অঙ্গনে যারা নীতি নির্ধারক সেখানে কোনো দুর্বলতা ছিল কিনা, এবং এখানে যারা তথ্য দেন সেখানে কোনো দুর্বলতা ছিল কিনা, এগুলি বের করতে হবে। পাশাপাশি দেখুন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রায় 40টি বোধহয় পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে যারা আন্দোলন করছেন আমাদের শিক্ষকরা, তারা একটা আন্দোলন করছেন প্রত্যয় বিরুদ্ধে, বিমা প্রত্যয়ের বিরুদ্ধে, তার পেনশনে। সেখানে তারপরে কিন্তু শুরু হলো এই কোটার ইয়ে। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু রাস্তায় নেমে তারা আন্দোলন করেননি, তারা ক্যাম্পাসে করেছেন, এবং তার একটা যৌক্তিকতা আমরা দেখেছি। সেই আন্দোলনের সাথে কিন্তু সবাই একসাথে ছিল, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কারণ তাদের সব দলের, আপনি নীল দল বলেন, সাদা দল বলেন, যে কোনো দল বলেন, তারা কিন্তু সবাই, কারণ এটা তাদের প্রফেশনাল রাইটস, এবং তার সাথে জড়িত হয়েছিলেন কিন্তু কর্মচারীরাও, এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা প্রথমে ওয়ার্নিং দিয়েছে, মানববন্ধন করেছে, ক্যাম্পাসের বিরুদ্ধে দাবি জানিয়েছে। তারপরে একটি পর্যায়ে গিয়ে তারা যখন দেখছে কেউ তাদেরকে ডেকে কথা বলছেন না, তখন তারা ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন এবং একাডেমিক অ্যাক্টিভিটিস বর্জন তারা শুরু করলেন। আজকে এখন পর্যন্ত দেখুন তাদের দাবি নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। আমরা আসলে ক্লাসে ফিরে যাবার মতো যে পরিবেশ সেটি তৈরি করতে পারছি না। যদি
আগে যদি এই সমস্যার সমাধান হতো তাহলে হয়তো কি এই ওনাদের মতো বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টে যারা আছেন, তাদের উপর একটা দায়িত্ব পড়তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ধরে রাখার, এবং তারা একটা ভূমিকা নিতেও পারতেন। যেহেতু তারা আন্দোলনে আছে, তাদের ভিতরেও হতাশা কাজ করছে, তাদের ভিতরে খুব কাজ করছে, তারা কিন্তু ক্লাস বন্ধ, তাহলে ছাত্ররা তো রাস্তায় যাবে। আর ক্লাস যদি খোলা থাকতো, পরীক্ষা যদি চলতো, তাহলে 2-4 জন দুষ্কৃতিকারী ছাড়া বাকি সবাই কিন্তু ক্লাসে আসতো। এখন আমি মনে করি যে এই মুহূর্তে অবিলম্বে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে দাবিটি আছে, সেই দাবিটি আলোচনা করে একটা সমাধান করতে হবে। এবং আমরা আপনার দেখেন, সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, ছাত্রদেরকে বলছে ক্লাসে ফিরে যেতে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ছাত্রদেরকে ফিরে যাও। আমরা মিডিয়াতে বলছি ছাত্রদের ফিরে যেতে। অভিভাবকরা চাচ্ছেন, ছাত্ররা কোথায় যাবে? যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা কিভাবে ক্লাসে যাবেন? তাই আমি মনে করি এই মুহূর্তে আরেকটি বড় মানে শিক্ষাঙ্গনের পরিবেশ আসলে ফিরিয়ে নিয়ে আসতে হবে। পাশাপাশি একটা কথা বলতে চাই যে গতকাল আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, বিশেষ করে মহিলা শিক্ষক, তারা একটু আবেগপ্রবণ হয়। তাদের সামনে যখন কোনো শিক্ষার্থী নিপীড়নের শিকার হয়, তখন শিক্ষক হিসেবে কিন্তু তার ছাত্রকে রক্ষা করার জন্য তিনি এগিয়ে যাবেন। কিন্তু তাই বলে তাকে পুলিশের যারা ছিল, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তারা ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলেন, হাতে মোচড় দিলেন। এতে কিন্তু শিক্ষকদের মধ্যে হতো যারা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, বরং তাদের বিরুদ্ধে, কিন্তু তাদের সেন্টিমেন্টও কিন্তু সেই আস্থা তো নিশ্চয়ই আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এবং জামাত শিবিরের মতন যাদেরকে আমরা নিষিদ্ধ করতে পেরেছি, তারা আসলে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে আবার নতুন করে সংঘাত সহিংসতা করবেন কিনা সেই প্রশ্ন থাকে। যদিও আইনমন্ত্রী বলেছেন সেটিকে মোকাবেলা করার মতো যথেষ্ট প্রস্তুতি বাংলাদেশের আছে। এটি আসলে আপনি কি মনে করছেন ডক্টর আমানুল্লাহ ফেরদৌস? আমি উত্তর নিব। আরো একটি বিরতির সময় হয়েছে, দেশাম্প্রতিকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। সাম্প্রতিক দেখছেন ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। জামাত শিবিরের মতন সংগঠনগুলো যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, সেটিকে মোকাবেলা করবার মতো প্রস্তুতি আমাদের আছে বলেছেন আইনমন্ত্রী। আপনি কি মনে করছেন? সবচেয়ে বড় কথা হলো জামাত শিবির তো আন্ডারগ্রাউন্ডে আছে, এবং জামাত শিবিরকে আলাদা করে মোকাবেলা করার কিছু আছে বলে আমি তো শুরুতেই বলছি, জামাত এই ভুলটা করবে না। জামাত চুপচাপ থাকবে, সময় মতো দেখবেন স্ট্রাইক করতেছে। জামাত আন্ডারগ্রাউন্ডে এখন কিছুই করবে না, কারণ এখন যে অবস্থা, এখন সেইটা নিয়ে মানুষের দৃষ্টিটা অন্যদিকে দিয়ে সরানোর জন্য বিভিন্ন ধরনের বয়ান তৈরি করা হচ্ছে। এবং আইনমন্ত্রী সাহেবের যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা মনে হয় যেমন হিজ মাস্টার ভয়েস, মানে এতদিন ধরে এটা ঝুলে আছে কোর্টে, বলা হয়েছিল জামাতকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হবে, সেটার কোনো আগামাতা কিছুই নাই। এখন হঠাৎ করে মনে হয়েছে যে জামাতকে নিষিদ্ধ করতে হবে, ওনারা নিষিদ্ধ করছেন। ঠিক আছে, এই দেশের মানুষ খুশি জামাতকে এটা করার জন্য। মূল সমস্যাটা যেটা হয়ে গেছে এখন আমাদের সামনে, যেটা আমি সংক্ষেপে বলি, যে প্রায় 70-75 বছরের একটা পুরাতন দল আওয়ামী লীগ, তার সোশ্যাল ক্যাপিটালটা নষ্ট হয়েছে, তার এজেন্সি এবং অথরিটিটা নষ্ট। রাজনৈতিক সংগঠনগুলোকে এই জায়গাটা আপনাকে মনে রাখতে হবে। 69-এ 61 জন লোক মারা গেছিল, 52-তে 11-12 জন লোক মারা গেছিল, বাড়ি তো জীবন্ত সাক্ষী, ওনারা হয়তো জানেন। আর এখন যে পরিমাণ লোক মারা গেছে, 4 গুণ 5 গুণ লোক মারা গেছে, এই যে ট্রমা, জাতির ভিতরে এই ট্রমা থেকে বের হয়ে আসার জন্য পলিটিক্যাল সলিউশন দরকার। উন্নয়নের বাংলাদেশে 20 কোটি মানুষ এই মুহূর্তে নিশ্চয়ই এক বাক্যে স্বীকার করবেন তারা আসলে দেশের শান্তি দেখতে চান। সেই জায়গাটিতে একটু আপনার বক্তব্য শুনতে চাই, একদম ছোট করে। না, দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে উদ্যোগ নিয়েছেন, ব্যক্তিগতভাবে আমি বলবো, তিনি অনুধাবন করেছেন তার কিছু মন্ত্রী, তার কিছু কর্মকর্তা, তাদের অতিকথন বা ইত্যাদি ইত্যাদি কারণের জন্য সমস্যাটা প্রথম দিকে যদি নেওয়া যেত সমাধান হতো, হয়নি। কিন্তু শেষ মুহূর্তে তিনি দেশকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, সেই কারণের জন্য, এবং জাতির জনকের কন্যা তিনি, সেই হিসাবে নিজের উপলব্ধির থেকে তিনি আজকে ছুটে ছুটে বেড়াচ্ছেন, হাসপাতালগুলোতে যাচ্ছেন, যারা ভুক্তভোগী তাদেরকে চিকিৎসার জন্য দিচ্ছেন, ফ্যামিলিকে টাকা দিচ্ছেন। এবং তিনি কিন্তু দৃঢ় পদক্ষেপ নিয়ে একজনকে ডিবির থেকে সরালেন, বিতর্কিত একজনকে। অন্যান্য যারা ওনার মন্ত্রী বা যাদের কারণের জন্য কি ব্যবস্থা নেবেন সেটা ভবিষ্যতে আমরা দেখতে চাই। তবে একটি কথা আমি বলবো, শেষ দায়িত্বটা ওনাকেই নিতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের কথাটি যেটা বললাম, আমি মনে করি তিনি একটি উদ্যোগ নিয়ে
ইমিডিয়েটলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই সমস্যার সমাধান করবেন এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার পরিবেশ সৃষ্টি হবে। তাহলে যে জিনিসটা হবে, এই ছাত্ররা আবার কিন্তু ক্লাসে যাবে। আর না হলে পরে তারা যদি ঘরে বসে থাকে তাহলে কিন্তু ওই যে ডেভিলস মাইন্ড আইডল মাইন্ড, হ্যাঁ আরো সমস্যা হবে, আইডল মাইন্ড ডেভিলস ওয়ার্কশপ, তো আরো যাবে। কারণ তারা যখন ঘরে বসে থাকবে, একটা অত্যন্ত শান্তি শৃঙ্খলার ছেলেও যদি ঘরে বসে থাকে তারও একটা হতাশা কাজ করে। আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।